আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে, মন্তব্য রুহুল কবির রিজভীর। 16 দিন পর পণ্যবাহী জাহাজ ছেড়ে দিল আরাকান আর্মি। বাংলাদেশি সহ অবৈধ অভিবাসীকে আলবেনিয়া পাঠালো ইতালি। ফিক্সিং সন্দেহে ইনামুল হক বিজয়ের দেশ থেকে নিষেধাজ্ঞা। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। কুমিল্লায় আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করল সেনাবাহিনী। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শুক্রবার আনুমানিক রাত ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শনগর উপজেলা থেকে আটক মোহাম্মদ তৌহিদুর রহমান দুপুর 12টা 30 মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিবৃতিতে আরো বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আয়নাঘরের গল্প শেষ হওয়ার সাথে সাথে দেশব্যাপী বর্তমান সরকারের কাছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের দাবি দাওয়া নিয়ে একের পর এক উপস্থিতি বেড়ে গেছে বায়নার। এসব দাবির দিকে তাকালে মনে হয় যেন সবাই বায়না ধরে বসেছে, যা অনেকেই বায়নাঘর হিসেবে চিহ্নিত করেছেন। নগরবাসীর ভাবনায় বিস্তারিত। ড্রেসিং টেবিল কিনতে গেলাম, চোখে ভাসে আয়না, নিজের হাসি দেখতে পেয়ে খুশি হলো ময়না। আয়না ঘরের নৃশংস রূপ ময়না কি আর বোঝে, যার স্বজনরা গুম হয়েছে তারাই শুধু খোঁজে। সারা দেশে চলছে কথা, আয়না ঘর কেউ চায় না, সেই আয়নাটাই কিনতে হবে, বায়না ধরেছে ময়না। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন নগরবাসীর ভাবনায় সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। বেশ কিছুদিন ধরেই চলছিল আয়না ঘরের নির্যাতনের কথা, তবে তা ছাপিয়ে এখন চলছে সরকারের কাছে নানা ধরনের বায়না। কি ভাবছে নগরবাসী, চলুন জেনে আসি। দর্শক, মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। যে মাঝে বেশ কিছুদিন ধরে আয়না ঘর নিয়ে অনেক কথা ছিল, এখন আয়নার পরিবর্তে এসেছে বায়না। বায়না মানে দাবি দাওয়াগুলো আর কি। তো আপনি আসলে এই সময়ে এটা কতটুকু যৌক্তিক মনে করেন? আসলে আয়নাঘর একটা অত্যন্ত কষ্টকর এবং মানুষের জন্য নির্যাতনের একটা টর্চার সেল ছিল, যেটা কোনো ক্রমেই কাম্য নয়। আমরা স্বাধীন চেতা জাতি, আর এই যে বায়না, যে বিভিন্ন অর্থাৎ দাবি দেওয়া, আসলে দাবি দেওয়াগুলো পূরণ করা দরকার। যেটা এই আয়নাঘরে নাটক করে যে মানুষকে বৈষম্যহীনতায় মানুষ যে ভুগছিল, সেই বৈষম্য শিকার মানুষরা যদি তাদের দাবিটা যৌক্তিক হয়, তাদের দাবিটা পূরণ করা উচিত। সংস্কার বিষয়টা হচ্ছে আলাদা, সেটা চলমান থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে দাবি তো মানুষের থাকবেই। দাবি তো বর্তমান যিনি সরকার আছেন দায়িত্বে, সেই সরকার মহোদয়ের কাছে তো চাওয়া এটা স্বাভাবিক। যৌক্তিক দাবি যদি হয়ে থাকে তাহলে তাদের দাবি করাটা ঠিক আছে। আয়নাঘর সম্পর্কে বলতে আমাদের তো তেমন কোনো আইডিয়া নাই। এখন এটা যে তৈরি করছিল সে বলতে পারবে, কেন এটা তো আমাদের তেমন একটা আইডিয়া নাই। আর এখন যে বায়নাগুলো চলছে, বায়নাঘরের ব্যাপারটা আমরা এই পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে এখনো কোনো রেজাল্ট পাইনি। পাইলে হয়তো একটা ডিসিশন দিতে পারবো যে আমরা চিন্তা ভাবনা করে আর কি। এ সম্পর্কে যে দেশের সরকার গঠিতভাবে না থাকলে যেটা হয়, এখন বিশেষ করে হলো যেই দেশেই হোক না কেন, এশিয়া মহাদেশ হোক, অন্য দেশে হোক, যে দেশের সরকার না থাকে বৈধভাবে, ওই দেশ ঠিক মতন চলে না। এই জন্য মূল কথা। তাহলে আমাদের হলো সাধারণ মানুষ, আমরা এখন খেটে খাই, সেই হিসাবে আমাদের এখন ওই বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন মানে নাতনিবাজি, এটা বলার মতন ভাষা আমাদের নাই। আপনার কথা ধরে বলছি, তাহলে আমাদের কি এই বায়নাগুলো ততক্ষণ পর্যন্ত আটকিয়ে রাখা উচিত, বা যৌক্তিক সরকারের কাছে যৌক্তিক কথাগুলো পেশ করা উচিত? আমি মনে করি অবশ্যই যৌক্তিক,
যৌক্তিক অবশ্যই আমার ব্যথা থাকতে পারে, আমি আমার ব্যথাটা সরকারকে জানাবো। সরকার অবশ্যই আমার ব্যথাটা যেভাবে নিধন করা যায় সেটা সরকার করবে। আমার দৃষ্টিকোণ থেকে এটা একটা টেম্পোরারি গভর্নমেন্ট, বাট এখানে আমাদের পার্মানেন্টলি কিছু দাবি দেওয়া সঠিক নয়। এবং আমরা চাচ্ছি যে নির্বাচনে গভর্নমেন্ট যখন ইনশিওর হবে পার্লামেন্টে, তখন এটার কতটুকু যুক্তি দেওয়া লজিকের মাধ্যমে সেটা বায়না ব্যবস্থা করে সমাধান করা উচিত, কিন্তু এই মুহূর্তে সম্ভব না। আগে দরকার প্রয়োজনীয় যে সংস্কারগুলা, যে কোনো রাষ্ট্রের কাঠামোগুলা বিভিন্ন ডিসমিস হয়ে আছে সেগুলো সংস্কার করে যুক্তি সমাধান নির্বাচন দিয়ে, আর যেগুলো আপনার দাবি দেওয়া ওগুলা পারমানেন্ট সরকারের এগেনস্টে, এছাড়া নট অ্যালাউড। নৃশংস আয়নাঘর কেউ আর দেখতে চায় না। এদেশের মানুষ ভুলতে চায় শব্দটি, যে শব্দের মধ্যে রয়েছে নির্যাতন, নির্মম কান্না আর স্বজনদের হাহাকার। তবে বায়নার ব্যাপার যদি বলি, যৌক্তিক দাবিগুলো পূরণ করা হোক, তবে তা হোক যৌক্তিক সময়ে, যেমনটা বলছে নগরবাসীর ভাবনাতে। দর্শক, আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগ আমাদের জানাতে পারেন 01533332865 নম্বরে। নগরবাসীর ভাবনা থেকে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। রফিকুল ইসলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মতো এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সভায় এ মন্তব্য করেন তিনি। যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদল কর্মীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা করে রুহুল কবির রিজভী এ সময় বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। শেখ হাসিনার শাসন আমলের মতো বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি এ আমলে ঘটবে কেন? তিনি আরো বলেন, দেশ বিদেশের ষড়যন্ত্র চক্রান্ত চলছেই। কুমিল্লার যুবদলের একটি ছেলেকে ধরে নিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এবার জেলার সংবাদ। 2 সপ্তাহ পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আরাকান আর্মির নিকট জিম্মি থাকা সেই পণ্যবাহী জাহাজ ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার দুপুর 1:15টায় পণ্যবাহী জাহাজটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এর আগে 2টি পণ্যবাহী কার্গো জাহাজ আরাকান আর্মির হেফাজতে থেকে মুক্তি পেয়েছিল। এই জাহাজ দুটি মালামাল খালাস করে ইয়াঙ্গুনে ফিরে গেছে। তিনি বলেন, 16 দিন পর আরাকান আর্মির হাতে আটক জাহাজটিও ছাড়া পেয়েছে, সেটি ঘাটে নোঙর করা আছে। শীঘ্রই মালামাল খালাস করা হবে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক জলসীমা থেকে উদ্ধার করা বাংলাদেশি সহ 49 অভিবাসন প্রত্যাশীদের আশ্রয়ের আবেদন যাচাই বাছাইয়ের জন্য আলবেনিয়ায় নিয়ে গেছে ইতালির নৌবাহিনী। ইতালির আশ্রয় প্রার্থীদের আলবেনিয়া নিয়ে যাওয়ার তৃতীয় চেষ্টা এটি। বিতর্কিত এই কার্যক্রম নিয়ে আইনি লড়াই চলছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন প্রত্যাশীদের বিস্তারিত পরিচয় জানায়নি, তবে স্থানীয় গণমাধ্যম জানায়, নতুন যাদের আলবেনিয়া পাঠানো হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ, মিশর, আইভরি কোস্ট এবং গাম্বিয়ার নাগরিকরা রয়েছেন। অপ্রাপ্তবয়স্ক এবং দুর্বল হওয়ার কারণে 5 জন অভিবাসন প্রত্যাশীকে ইতালিতে ফেরত নিয়ে যাওয়া হবে। এদের মধ্যে 2 জন বাংলাদেশি, 2 জন গাম্বিয়ার এবং 1 জন আইভরি কোস্টের নাগরিক। জানাবো খেলার খবর। এবারে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে আছেন তিনি। সেই এনামুল হক বিজয়ের দিকে এবার ধেয়ে গেল অভিযোগের তীর। সেই অভিযোগও বেশ গুরুতর, স্পট ফিক্সিং এর অভিযোগ। সে কারণে এবার বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গণমাধ্যমকে দেয়া মন্তব্যে বিসিবির এক কর্মকর্তা জানান, দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই, তবে এটি সাময়িক। অভিযোগ প্রমাণিত না হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে।
বর্তমান সময়ে দেশের ব্যবসায়িক জগতে নারীরা তাদের সক্ষমতা ও মেধার পরিচয় দিতে পিছিয়ে নেই। বিশেষত ফ্যাশন হাউস পরিচালনা করে সফল নারী উদ্যোক্তারা নতুন সব দৃষ্টান্ত স্থাপন করছেন। নারী উদ্যোক্তাদের গল্প শুধু ব্যবসায়িক নয়, এটি সামাজিক পরিবর্তনেরও চিত্র। এমনই এক সফল নারী উদ্যোক্তার গল্প নিয়ে আমার করা একটি বিশেষ রিপোর্ট। ব্যবসায়িক বুদ্ধি, রুচিবোধ, গ্রাহকের মানসিকতা বোঝার ক্ষমতা, সাথে সৃজনশীলতা থাকলে যে কেউ হতে পারেন একজন বুটিক হাউসের কর্ণধার। বর্তমান প্রেক্ষাপটে বিপুল পরিমাণে চাহিদা রয়েছে বুটিক হাউসগুলোর। ধীরে ধীরে প্রসারিত হচ্ছে এ খাত। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। বুটিক ব্যবসার মাধ্যমে নিজের আত্মকর্মসংস্থান জোগাড়ের পাশাপাশি হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা। তেমনই এক উদ্যোক্তার খোঁজে আজ আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে। চলুন দেখে আসি। সৃজনশীল কাজে আগ্রহ থাকলে শিক্ষিত হয়ে চাকরির আশায় বসে না থেকে ভিন্নধর্মী পেশা বা ব্যবসায় নিয়োজিত হয়ে খুব সহজেই উজ্জ্বল ভবিষ্যৎ গড়া যায়। আধুনিক প্রজন্মের কাছে ফ্যাশন সচেতনতা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বুটিক হাউস ব্যবসা প্রসারিত হচ্ছে ব্যাপক হারে। শুধু রাজধানী নয়, বর্তমান সময়ে বুটিক ব্যবসার প্রসার ছড়িয়েছে দেশের ছোট বড় সব শহরে। বুটিক ব্যবসায় আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেই হয়ে উঠতে পারেন সফল উদ্যোক্তা। অনেকেই নিজের সামর্থ্য অনুযায়ী এ পেশা বেছে নিচ্ছেন এবং লাভবান হচ্ছেন। আরেকটি আউটলেট উদ্বোধন হয়ে গেল, অনুভূতি জানবো। অনুভূতি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি এক্সপেকটেশনও করতে পারি নাই যে এত পরিমাণে ক্রাউড হবে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। নারী উদ্যোক্তা হিসেবে আপনি আসলে কোত্থেকে অনুপ্রেরণা পেলেন এই ব্যবসায় আসার? আচ্ছা, নারী উদ্যোক্তা হিসেবে আসলে আমি যখন আমার জবটা সাডেনলি চলে যায়, আমি তখন দিশেহারা হয়ে যাই যে আমি আসলে কি করব। তো ওই সময় আমার একটা কথাই মাথায় আসে যে জীবনে যদি একটা দরজা কখনো বন্ধ হয়ে যায়, হাজারটা দরজা খুলে যাবে। এবং আমি মনে করি পরিশ্রম সৌভাগ্যের একমাত্র প্রসূতি। আমি পরিশ্রম করেছি, আর যত বড় বড় ধনী ব্যক্তিদের দিকে তাকাই না কেন, তারা প্রত্যেকেই ব্যবসায়ী। তো আমি আমার প্রফেশনটা ব্যবসা হিসেবে বেছে নিয়েছি, জব প্রফেশন ছেড়ে, এন্ড আলহামদুলিল্লাহ আমি সাকসেস। 90-এর শুরুতে শখের বশে ফ্যাশন যুগের সঙ্গে তাল মেলাতে কিছু নারী উদ্যোক্তার বুটিক হাউস যাত্রা শুরু করে। তবে শুরুর পথটা মসৃণ নাও হতে পারে বলে মনে করেন এই নারী উদ্যোক্তা। আমি মাত্র 2000 টাকা দিয়ে স্টার্ট করেছি আমার বিজনেস। 2000 টাকা থেকে আলহামদুলিল্লাহ এখন বসুন্ধরা সিটি শপিং মলে 4টা শোরুমের মানে দিতে পেরেছি আর কি। আচ্ছা, আপনার মতো যারা নারী উদ্যোক্তা হতে চায়, আপনি যেহেতু এখন অনেকের কাছে অনুকরণীয়, সেজন্য আপনার পরামর্শ থাকবে কি? আমার করণীয় এটাই থাকবে, প্রচুর পরিমাণে পরিশ্রমী হতে হবে, সৎ থাকতে হবে এবং কখনো থেমে থাকা যাবে না। পিছু টান থাকবে, পিছিয়ে লোকে কথা বলবে, কিন্তু কখনোই থেমে থাকা যাবে না। নারী হচ্ছে এক অদম্য শক্তি, নারী এক জাগরণ, নারী হচ্ছে একটা কালজয়ী গল্পের একটা মূল চরিত্র হয়ে থাকে এবং নারী সবকিছু পারে। মানে আমরা নারী, আমরা পারি, এই কথাটা কিন্তু সবসময় উঠে আসে। সো আমরা আসলে অনেক কিছুই পারি, চেষ্টা করতে হবে। আর বর্তমান সমাজে নারীরা অনেক বেশি পরিমাণে হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে এবং তারা মনে করছে যে আসলে এখানে বোধহয় জীবনটা শেষ, কিন্তু বিষয়টা এরকম না। যেখানে মেয়েরা পড়ে যাবে সেখানে থেকে উঠে দাঁড়াতে হবে। সফল এই নারী উদ্যোক্তার মতে ব্যবসায়িক বুদ্ধি, রুচিবোধ, গ্রাহকের মানসিকতা ও সৃজনশীলতা থাকলে যে কেউ হতে পারেন একটি বুটিক হাউসের কর্ণধার। বুটিক একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে দোকান বা শপ। অভিজাত পর্যায়ে রুচিশীল ব্যক্তিত্ব এবং পোশাক সম্পর্কে কিংবা ফ্যাশন সম্পর্কে যারা জ্ঞান রাখেন, যে জায়গা থেকে কেনাকাটা করেন, তাকে মূলত বলা হয় বুটিক শপ। তবে এই ক্যাটাগরিতে রয়েছে নির্দিষ্ট কিছু পণ্য। 1987 সালে কিছু নারী উদ্যোক্তার হাত ধরে এদেশে প্রচলিত হয় বুটিক শপ। বর্তমানের প্রেক্ষাপটে দিন দিন এগিয়ে যাচ্ছে এই শিল্প খাত। নারী উদ্যোক্তারা ভাবছেন নতুন কোন উদ্যোক্তার উদ্যোগে দেশ এগিয়ে যাবে। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার।
এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে, মন্তব্য রুহুল কবির রিজভীর। 16 দিন পর পণ্যবাহী জাহাজ ছেড়ে দিল আরাকান আর্মি। বাংলাদেশি সহ অবৈধ অভিবাসীকে আলবেনিয়া পাঠালো ইতালি। ফিক্সিং সন্দেহে ইনামুল হক বিজয়ের দেশ থেকে নিষেধাজ্ঞা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।